শিপে জব করতাম। শিপে থাকাকালীন অবস্থায় তাকে নিয়ে আমি সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ফোন দুজনেরই অফ। এর মধ্যে শিপ থেকে জিডি করে, ফ্যামিলি থেকে জিডি করে, যেহেতু আমাকে পাচ্ছে না। আমি মেরিন ডিপার্টমেন্টে জব করতাম, শিপে জব করতাম আজকে থেকে প্রায় 5.5 বছর আগে। তখন হচ্ছে আমার শিপে থাকাকালীন অবস্থায় একটা মেয়ের সাথে এফবিতে পরিচয় হয়। তো সেখানে আপনার হাই হ্যালো এরকম কথা হয়। পরে হচ্ছে আমাদের দেখা করার কথা ছিল, আমি আর যাইতে পারি না, কারণ আমার শিপ থেকে হচ্ছে আমাকে ছুটি না দেওয়া পর্যন্ত হচ্ছে আমি তো বের হতে পারবো না। দেখা করার মতো ওরকম কোনো অপশন ছিল না, তো ফোনেই সবসময় কথা হতো। তো যাই হোক, এরকম কথা চলতেছে। তো যখন 1 বছর প্লাস হয়ে গেছে, হঠাৎ শুক্রবার ফোন যাচ্ছে না, সে লাইনে নাই, মানে ওন থেকে হচ্ছে কন্টাক্ট একদম বিচ্ছিন্ন প্রায় 14 দিন পরে অন্য একটা নাম্বার থেকে কল আসে আমার ফোনে। তো আমি তার কণ্ঠ শুনতে পাই। তো সে আমাকে বলে যে হচ্ছে আমার ভাইয়া জাপান থাকতো, ভাইয়া তো চলে আসছে, তো ভাই আমার ফোন নিয়ে গেছিল, আর এখন আগের মতো কথা বলতে আমি পারবো না। তো ঠিক আছে, বেশি বলার দরকার নেই, অল্প করে 2-1 মিনিট কথা বললেই হবে। যাই হোক, এরকম চলতেছে। পরে এরকম করতে করতে আমাদের 3 বছর অবধি হচ্ছে সম্পর্কটা চলে। দেখা সাক্ষাৎ আমরা কেউই করি নাই, জাহাজে ঘুরছি, ভিডিও কলে আমাদের কথা হইতো, যাক ওইভাবে গেল। 3 বছর পর তো একদিন বিকেলবেলা আমাকে বলতেছে যে আমার বাসা থেকে ছেলে দেখছে, আমাকে বিয়ে দিয়ে দিবে। তো আমি বললাম যে বিয়ে দিয়ে দিবে, তুমি রিলেশনের কথা বলো, যেহেতু আমি মোটামুটি একটা অবস্থায় আছি, তো তোমার ফ্যামিলি আশা করি রাজি হবে। সে বললো যে হ্যাঁ আমি বলছি, কিন্তু হচ্ছে এত দূরে কখনই তারা রাজি হবে না। তোমার বাড়ি বোলাতে, আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, অনেক দূর। তারপরে বলছে আচ্ছা বুঝাও, দেখো বুঝালে তো সব কিছু সম্ভব। পরে বলছে না, আমি কোনো কিছু বুঝাইতে চাই না, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো, আমি চলে আসবো। তো বললাম যে আমি হচ্ছে এখন সাগরে, কি করে চলে আসবা, তুমি সমুদ্রের ভিতরে কোথায় আসবা? পরে বললো যে এরকম দেখি বোঝা যায় আজকে 3 বছর, আমার এটাই লাস্ট কথা, কি করবা না করবা আমি তোমাকে সর্বশেষ এই সময়টা দিলাম, 3-4 দিন। পরে আমি আসলাম মংলা বন্দরে, শিপ মংলা বন্দরে আসলো। তো আমি মংলা বন্দরের লোকেশন দিলাম, সে রাতের 10:30টার দিকে হচ্ছে চলে আসে। বাসা থেকে বের হয়ে মংলা বন্দরে চলে আসে? জি, মংলা বন্দরে চলে আসে। সেখানে গিয়ে ওরাকে রিসিভ করার পরে আমাদের ফার্স্ট দেখা। তো আমি বললাম যে দেখো, আবেগে সবকিছুই করা যায়, এখন ফেস টু ফেস তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, এখন কি করবা সেটা ডিসিশন নাও। ডিসিশন নেওয়া একটাই, আমরা বিয়ে করব। পরে সেখান থেকে তাকে নিয়ে আমি সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু আমি ফোন অফ করে দিই, আমার শিপ থেকে কল দিবে এজন্য ফোন অফ করে দিই। তো ঢাকায় যখন যাই, সেখানে আমরা বিয়ে করি। বাড়িতে কিন্তু জানালেন না। ওই মেয়ের কোনো খোঁজ খবর করছে না কেউ? না, ফোন দুজনেরই অফ, সবাই তো খোঁজ করতেছে। এর মধ্যে শিপ থেকে জিডি করে, ফ্যামিলি থেকে জিডি করে, যেহেতু আমাকে পাচ্ছে না। বিয়ে করে সেখান থেকে বুলাই যাই। বুলাই আমার এক ফ্রেন্ডের বাসা আছে, ডাইরেক্ট ফ্রেন্ডের বাসায় গেলাম, ফোন ওপেন করি। তখন হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার বাবা কল দেয়, ফ্যামিলির সবাই কল দেয়, যে অনেক কান্নাকাটি। তো এর ভিতরে হচ্ছে আমার একটা এফবি আইডি, যে হচ্ছে শিপে ছিল ইনচার্জ হিসাবে, ওনার কাছে আমার একটা এফবি আইডি হচ্ছে লগ ইন করা ছিল। তো উনি লাস্টে ওটা চেক করে দেখে যে আমার গার্লফ্রেন্ড চলে আসছে। আমার শিপের যে ইনচার্জ, উনি আমাকে ফোন দিল, ফোন দিয়ে হচ্ছে আমাকে বললো যে হচ্ছে মেয়ে কই। তো আমি তো হচ্ছে মানে আতঙ্ক হয়ে গেছি, মেয়ে কই মানে কি করে জানলো। তখন আমি সত্যি কথাই বলে দিলাম যে এরকম এরকম। তারপর হচ্ছে আমাকে বলতেছে মেয়েকে দাও, এটা আমার শিপের ইনচার্জ বলতেছে আমাকে। পরে আমি ফোন দিলাম কথা বলার জন্য, কথা বললো, ওরা জিজ্ঞেস করলো ওর বাসা কোথায়, করে হচ্ছে বললো যে তোমার ফ্যামিলির একটা ফোন নাম্বার দাও। পরে ফোন নাম্বার দিল, দেওয়ার পরে শিপের আমার যে ইনচার্জ প্রায় 25 মিনিট পরে আবার ফোন ব্যাক করে বলে যে দেখো, কাজটা ভালো করে নয়, কারণ মেয়ে বিবাহিত, মেয়ের রানিং 2 বছরের সংসার। এটা জানতে পারে আমার শিপের ইনচার্জ, মানে আমার গার্লফ্রেন্ড থেকে যে নাম্বার নেয় তার আম্মুর নাম্বারে কল দেয় আমার শিপ থেকে, আমার ইনচার্জ কল দিয়ে জানতে পারে যে তার রানিং 2 বছরের সংসার আছে। তো সেটা আমাকে বললো। তো আমি ওর দিকে তাকাইলাম, এই অবস্থায় ও হচ্ছে আমার পা ধরে বসলো এই কথার ভিতরেই। তো আমি আর কি বলবো, আমি হচ্ছে আমার ইনচার্জ যে শিপের, তার সাথে আমি বললাম যে সেটা দেখ মনে বললে আবার ফোনটা বন্ধ করে দিলাম। পরে আমার কাছে আমার গার্লফ্রেন্ড অনেক ভাবছে অনেক কিছু, যে আমি হাইড করছি এজন্যই যে আমার বিয়ে ওই 2022 সালেই হয়েছে, যখন তোমার সাথে 13 দিন যোগাযোগ হয় না তখনই আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি হাইড করছি এজন্যই, হয়তো এটা যদি তুমি জানো তাহলে আমাদের রিলেশনটা থাকবে না। তো আমি সেখান থেকে তো চলে আসছি, সে সংসার রেখে চলে আসছি। তো এভাবে বলতেছে, তো অনেক বুঝাইলো। বুঝানোর পরে একটা জিনিস দেখলাম, আমি মাত্র আগে বিয়ে করে ফেলছি আমরা তার একদিন আগে, তাহলে তো আমাদের আর এই বিয়েটা হবে না। আমি বুঝে দেখলাম যে আমার বিয়ে তো তাহলে বৈধ না, আর যেহেতু একটা সংসার ছেড়ে চলে আসছে, তো আমি হচ্ছে সারা রাত্র বুঝালাম যে দেখো তুমি ফিরে যাও, যেহেতু 2 বছরের একটা সম্পর্ক, তাহলে তুমি চলে যাও। না, ও চলে যাবে না, ও হচ্ছে তার আগের হাজব্যান্ডকে ডিভোর্স দিবে। তো অনেক বুঝাবুঝির পরে তার 4 দিন পরে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে এই অবস্থা অনেক দিন চলতেছে, প্রায় 1 মাসের উপরে।
এই ফ্রেন্ডের বাসায় আছেন? না, ফ্রেন্ডের বাসায় নেই। ফ্রেন্ডের বাসায় হচ্ছে 3 দিন থাকি, থাইকা আবার হচ্ছে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে হচ্ছে একটা হোটেলে আমি উঠি, ওই হোটেলেই আমরা থাকি প্রায় আপনার হচ্ছে 1 মাসের মতো। থাকার পরে আমি শুধু হচ্ছে হোয়াটসঅ্যাপটা ইউজ করি, তো ওখানেই সবাই ফোন দেয়। ওর ভাইয়া ফোন দিছে, ওর আম্মু ফোন দিছে, সবাই ফোন দিয়ে ওর সাথে কথা বলে। তো বলতেছে তুই এটা সংসার রাইখা চলে গেছো সেরকম, এটা ওটা বিভিন্ন কথা বলে। তো ও বলে আমি যেখানে আছি ভালো আছি এরকম, তো এখানে আমি থাকি। তো থাকার পরে হচ্ছে যেহেতু আমরা এখন বিয়ে করতে পারবো না, 3 মাস না হলে বিয়ে করতে যেতে পারবো না, শরীয়তপুর আমার এক আত্মীয়র বাসা গেলাম। সেখানে হচ্ছে যায় আমি গার্লফ্রেন্ডকে সেখানে আমি রাখি, সেখানে রেখে চলে আসি। আমি বলছি যে আপাতত তুমি এখানে থাকো, আমি শিপে চলে যাই। আমারও শিপ থেকে অনেক প্রেশার আসতেছে। পরে শিপে চলে গেলাম, সেখানে যা হওয়ার অনেক কিছু হইলো। এর ভিতরে আমাদের বাসায় হচ্ছে পুলিশ যায়, তার ফ্যামিলি থেকে অপহরণ মামলা করছে। তো পুলিশ যায়, তো আমার ফ্যামিলি থেকে বলল পুলিশ এসে মেয়ে কই, মেয়ে দিয়ে দে। তো আমি তো আর কাউকে মেয়ের লোকেশন দিই না, কোথায় রাখছি বা কি করছি, আমি শিপে আমার মতো। তো একটা পুর যায় কোর্টে, হচ্ছে কুমিল্লা কোর্টে যে মামলাটা করে সেটা হচ্ছে আমাদের তারিখ পড়ে। তো সেখানে আমার ফ্যামিলির 4 জনকে, আমার সব 5 জনকে মামলা দেওয়া হয়। সেখানে সবাই যায়, হাজির হয়। আপনি হাজির হলেন? না, আমি হাজির হই না, আমার ফ্যামিলির সবাই 1 তারিখ হাজিরা দিয়ে সবাই আসে, অগ্রিম জামিন নিয়ে আর কি। তো সেখান থেকে আসলো, আসার পরে 2 ফ্যামিলির মাঝখানে এখন কথা হয় যে আমরা বসাবসি করি, বসাবসি করি, আর যেহেতু মেয়ে চলে গেছে এখন তো আনা সম্ভব না, পারিবারিকভাবে আমরা মেয়ে দিয়ে দিই। পরে আমার ফ্যামিলি আমাকে অনেক প্রেশার প্রয়োগ করলো। প্রেশার প্রয়োগ করার পরে তখন আমি ইন্ডিয়া, আমি হচ্ছে আমার সুমির হচ্ছে লোকেশনটা দিই যে এই জায়গায় রাখছি বা এই জায়গায়। আমার বাপ মার সাথে করে মেয়েকে নিয়ে মানে হচ্ছে ওই সালিশে হাজির হয় 2 ফ্যামিলির একসাথে। যখন বসাবসি হলো আপনার ঢাকাতে, তখন আমি ইন্ডিয়াতে। তো আমার ফ্যামিলি ছিল, মেয়ের ফ্যামিলির সবাই ছিল। তো এই বসাবসির মাঝখানে বলে যে মেয়ে আমাদেরকে দিবে না। এর ভিতরে হচ্ছে মেয়ে বললো যে আমি এখানেই থাকবো, এখান থেকে কোথাও আমি যাব না। বলে যে আগের যে সংসার সেটা তোমরা আমাকে জোর করে বিয়ে দিছো, আমার তখন বয়স হয় না, তখন তোমরা আমাকে বিয়ে দিছো, তাকে তো আমি ডিভোর্স দিয়ে দিছি। পরে মেয়েকে হচ্ছে নিয়ে যাবে, এটা করবে ওটা করবে, বিভিন্ন প্রেশার দিতেছে। তো আমার ফ্যামিলিও ওই জায়গায় স্ট্রং ভাবে করে, মানে মেয়েকে নিবে? মেয়েকে নিবে। আমি বলেছি যে কোনো ভাবে মেয়ে আমার চাই, যদি আমাকে তোমাদের বাঁচাইতে হয়। পরে শালিশ যেখানে হচ্ছে সেখানে হঠাৎ করে হচ্ছে পুলিশের লোকজন চলে আসে। আসার পরে বলতেছে আমরা ভিকটিম উদ্ধার করতে হবে, ভিকটিম আমরা পাইছি, তাকে আমাদের কুমিল্লাতে নিয়ে যাইতে হবে, ওখানে কেস আছে, মামলা যেহেতু আছে। পরে ওই জায়গা থেকে হচ্ছে কুমিল্লাতে নিয়ে যায় সুমিকে। নিয়ে যাওয়ার পরে পুলিশ কাস্টডিতে রাখে মেয়েকে। তো এরকম করে রোববার হচ্ছে কোর্টে উঠলো। কোর্টে ওঠার পরে হচ্ছে তার স্টেটমেন্ট নিল কোর্টে। তো কোর্ট বলছে তুমি তোমার আম্মুর সাথে চলে যাও, মানে তোমার আম্মুর জিম্মায় চলে যাও। বলছে যে না, আমি সেখানে যাব না। আমার মা বাবা আমার ইচ্ছার বিরুদ্ধে, যখন আমার বয়স হয় না, 16 বছর বয়সে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তাই আমি এই কাজ করতে এখন বাধ্য হয়েছি। ওরা বললো যে আমি আমার নিজ ইচ্ছায় হচ্ছে আমি চলে গেছি সেখানে, আমাকে কেউ জোর করেও নেয় নাই। আর বলে যে হচ্ছে আমি আমার হাজবেন্ডের জিম্বায় যাবো। তোমার হাজবেন্ড তো এখানে নেই, শ্বশুর আছে, তার জিম্বায় যাবো। তো কোর্ট ওকে নিজ জিম্বায় দিল। তখন আমাদের মামলাটা শেষ হয়ে যায় ওই জায়গায় করে। যেহেতু আমার স্ত্রী আমার কাছে আসতে চাইছে, পরে সেখান থেকে আব্বু নিয়ে আসে। তো বাসায় আনার পরে আমি তো শিপে, তো আমার ছুটি না হইতে তো আর আমি আসতে পারবো না। তার 2.5 মাস পরে আমার ছুটি হয়। তো 2.5 মাস পরে আমি গ্রামে আসি। তারপরে আবার আমরা হচ্ছে বিয়ে করি। 3 মাস যখন পূর্ণ হয় তখন হচ্ছে আমার ফ্যামিলি থেকে সবাই মিলে আমরা নতুন করে আবার হচ্ছে বিয়ে করি। বিয়ে করে এই সংসার চলতেছে, খুব ভালো একটা হচ্ছে সময় কাটতেছে। তো ওর আম্মু এরপরের থেকে আমাদের ফ্যামিলির সবার সাথে মানে মিশামিশি হয়েছে। আমাদের বাড়িতে অনেকবার আসা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আসে। হ্যাঁ, মোটামুটি দুনো ফ্যামিলির ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এর মধ্যে যে প্রায় 2.5 বছরের ভিতরে আমার ওয়াইফ হচ্ছে তার বাবার বাড়িতে কখনোই যায় না। ভয় ছিল গেলে হচ্ছে দিবে না, এরকম নেওয়ার জন্য অনেকবার আসছে, যত সম্পর্কে ভালো থাকুক যায় না। আর সে বলছে যে আমি এখন যাব না। এমনকি এর ভিতরে হাত ভেঙে যায়। আমাদের বাসা থাকা অবস্থায় আমি শিপে চলে যাব, ওই দিন হচ্ছে যাওয়ার আগের দিন ফ্লোরে পড়ে হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পরে ঢাকায় নিয়ে দৌড়াদৌড়ি করে, আমার তো ছুটি নেই, তো এখন তারা নিয়ে তো দৌড়াইতে হবে। তো আমি অফিস থেকে ছুটি চাই, আমার শিপ থেকে ছুটি চাই। হঠাৎ করে তারা ছুটি আর দেয় না। পরে আমার ওয়াইফ বললো যে সাগরের ভিতরে চাকরি আমারও ভালো লাগে না, তুমি একটা কাজ করো, তুমি উপরে কিছু করো, তাতেই আমার এনাফ, আমার এত টাকার প্রয়োজন নেই। তো তার কথা ধরে আমি হচ্ছে রিজেন দিয়ে দিই, শিপের চাকরিটা রিজেন দিয়ে দিই। রিজেন দিয়ে তারা নিয়ে হচ্ছে ঢাকায় বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করি। 3 মাস তাকে নিজ হাতে আমি সব কিছু করে দিই, এমনকি গোসল করা, খাওয়ানো, চুল বাঁধা, মানে এভরিথিং। এর ভিতরে হচ্ছে আপনার যখন আমার 2.5 বছর হয়ে যায় বিয়ের বয়স, পরে হঠাৎ জুনের 10 তারিখ থেকে তার আম্মুর সাথে অনেক ধরনের কথা হয়। এর ভিতরে ও আবার হচ্ছে 3.5 মাসের হচ্ছে বেবি কনসেপ্ট, এই অবস্থায় মার কাছে থাকা দরকার। হ্যাঁ, বিভিন্ন বুঝাইলো, করলো। তো আমার কথা ছিল যেহেতু এত কিছু আমার শ্বশুর বাড়ির সাথে হয়েছে, আমি কখনো সে বাড়িতে আমি যাব না। এমনি সম্পর্ক, তারা আসুক যাও যাই করুক, তুমি যাও আমি যাব না। তো একটা পর্যায়ে আমার শাশুড়ি আসে। আমার শাশুড়ি হচ্ছে আমাদের বাজারে আসে,
না বললা। তো আমার ওয়াইফকে ফোন দেয় যে এরকম এরকম আমি আসছি, তুই আমার সাথে ল। তো স্বামীকে বলে তো তোকে যাইতে দিবে না, তো স্বামীকে বলার দরকার নেই, এরকম করে মাত্র বুঝাইতেছে। বুঝিয়ে সে ও বুঝে রাজি হয়েছে। সে হিসাব করছে যে হচ্ছে যাই, যেহেতু আমি এখন অসুস্থ। আমার ওয়াইফ হচ্ছে কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। আমি একটু বাইরে ছিলাম, তো এই সুযোগে হচ্ছে আমার ওয়াইফ বের হয়ে যায়। তো আমি বাড়িতে এসে না দেখা আমি বাইরে বের হই। তো অনেকের থেকে শুনি যে হচ্ছে সে নাকি হচ্ছে তার আম্মুর সাথে তাদের বাড়িতে চলে গেছে। তো যাই হোক, অনেকবার ফোন দেই, ফোন রিসিভ করে না, আর যোগাযোগ হয় না। আমার স্ত্রীর ফোন বন্ধ, আমার শাশুড়ির ফোন বন্ধ, আর কোনো যোগাযোগ না। তাদের সকল ফ্যামিলির ফোনগুলো হচ্ছে বন্ধ। পরে গত জুলাইয়ের 23 তারিখে আমার কাছে হচ্ছে ডিভোর্স লেটার আসে। তো আমি অনেকের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারাই নাই। কিন্তু গর্ভে 3.5 মাসের একটা বাচ্চা ছিল, ওই ডিভোর্স লেটার ফাটাইছে, এই অবস্থায় এখন আছি। যখন ও চলে যাওয়ার পরে এখন কি করব, গ্রামে আর থাকি না, গ্রাম থেকে ঢাকায় চলে এসে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি হচ্ছে চাকরি নেই। তো সেখানেই আছি। তো সব শেষ কথা হচ্ছে একটাই, যে আমি চাই হচ্ছে সে আমার লাইফে ফিরে আসুক, যেভাবেই হোক না কেন ফিরে আসুক। সব থেকে বড় কথা হচ্ছে সে শুধু হচ্ছে আমাকে ছেড়ে যায় না, আমার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে। কারণ তার জন্য আমি আমার ফ্যামিলির যারা আছে সবার থেকে আমি আলাদা। কারণ সবাই বলতো যে একটা বিবাহিত মেয়ে কখনো সংসার করতে আসে না, একটা সংসার ছেড়ে আসছে, তোমার সংসারও ছেড়ে যাবে, এরকম আমাকে সবাই বুঝাইতো। আমি কারো কথা শুনি নাই। আমি সবার সাথে অনেক রাব ব্যবহার করেও আমি তাকে আমার করে রাখছি। আমি ওর উদ্দেশ্যে করে একটা কথাই বলতে চাই, যে হচ্ছে আমি তাকে ফিরে পেতে চাই। যদি আমি এটাও জানি না আমার সমস্যা কি বা আমার কোনো অপরাধ আছে কিনা, আজও আমি এটা জানি না। কারণ যেদিন চলে যায় সেদিনও মাত্র আমাদের সাথে হচ্ছে তার 1 ঘন্টা আগেও আমি তাকে নিজ হাতে খাওয়াই দিই। আমার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আপনার মেয়েকে 1000টা বিয়ে দিতে পারবেন, আমার থেকে অনেক বেটার কোনো জায়গায়ও বিয়ে দিতে পারবেন, কিন্তু হচ্ছে আমার মতো যত্ন করা এটা আসলে কেউ কখনো করবে না।